আমেনা আহমেদ রান্নাঘরের জানলাটা দিয়ে অদূরে তাকিয়ে বলা শুরু করলো, মিথিলা যখনই এই ঘরে প্রবেশ করেছিল তখন থেকেই এই ঘরটা পরিপূর্ণ পরিপূর্ণ মনে হতো। আমার একটা মেয়ের শখ ছিল, কিন্তু সেটা পূর্ণ হয়নি। আমার ইচ্ছে ছিল এই ঘর আলোকিত করে একটা মেয়ে আসবে, সে হবে অনেক বেশি চঞ্চল। সে মেয়েটা তার চঞ্চলতায় পুরো ঘর মাতিয়ে তুলবে। সেই ইচ্ছাটা নিয়ানের বউ আসার পর পূর্ণ হয়েছিল। মিথিলা আসার পর ঘরটা পূর্ণ পূর্ণ মনে হতো, কিন্তু আমেনা আহমেদ মনে করেছিল মিথিলা আবারও তার পেশায় ফিরে যাবে। অবশ্য তিনি রাজিও ছিলেন। তিনি মনে করেন মেয়েদের একটা নির্দিষ্ট খুঁটি থাকা উচিত। কিন্তু মিথিলা আমার ভাবনা থেকে আরও এক ধাপ এগিয়েছিল। বিয়ের পর পর সবসময় ঘরটাকে নিজের রঙের ছোঁয়াতে রাঙিয়ে তুলেছিল। মাত্র কয়েকদিনের ভেতর বাড়ির সবাইকে আপন করে নিয়েছিল। বিয়ের আগেই ডাক্তারি পুরো কোর্স শেষ করেছিল। কথা ছিল বিয়ের পর নিয়ানের সাথে একসাথে মিলেই পেশায় নিয়োজিত হবে। নিয়ানের হাসপাতালেই, কিন্তু মেয়েটা বিয়ের পর পর আর পেশাটাতে নিয়োজিত হয়নি। নিয়ানও কত্ত করে বলেছিল, কিন্তু মিথিলার একটাই কথা, সে এত সুন্দর একটা পরিবার পেয়েছে, পুরো দমে সেটাতেই সংসার করতে মনোযোগ দিবে। আমরাও এত করে বললাম, সে গেল না। অনেক লক্ষ্মী একটা মেয়ে ছিল আমার, বলেই আমেনা আহমেদ মলিন চোখে জানলা দিয়ে অদূরে তাকিয়ে রইল। আরোহীরও বড্ড মায়া হলো। জানো, রুয়ান হবে যে তখন আমার ছেলে মেয়ে দুইটাই কি যে খুশি। ছেলে মেয়ে বলতে আরোহী শুধালো, মিথিলা আর নিহালের কথা বলছি। মিথিলাকে আমি মেয়েই ডাকতাম। মেয়েটা এই সংসারে আসার পর থেকে আমার মেয়ের শখটা পূর্ণ হয়েছিল। মিথিলা আপু রুয়ানকে দেখেনি খালা, তাই না? না রে, মেয়েটার সেই ইচ্ছেটা পূর্ণ হলো না। দেখে যেতে চেয়েছিল। হাসপাতালে রুয়ান হওয়ার পর বাচ্চাকে নিয়ানের কোলে দিতেই নিয়ান হাসি মুখে চুমু এঁকে দিল। সে বাচ্চাটিকে নিয়েই বলেছিল, আগে আমার মিথিকে দেখিয়ে আসি। কিন্তু ডাক্তাররা তখন এসে মিথিলার অবস্থা জানাতেই নিয়ান রুয়ানকে আমার কোলে দিয়ে থিয়েটারের সামনে দৌড়ে গিয়েছিল। ওই হাসপাতালে নিয়ান কর্মরত ছিল আর বেশ জনপ্রিয়, তাই ডাক্তাররা অপারেশন থিয়েটারে নিয়ানকে ঢুকতে দিয়েছিল। নিয়ানের চোখের সামনেই মিথিলা আমার মেয়েটা চলে গেল। নিয়ান মেয়েটা তার থেকে একটা ফুটফুটে বাচ্চা হওয়ার খবর দিল ঠিকই, কিন্তু মেয়েটা ততক্ষণে হারিয়ে গেল। নিয়ান নিজে ডাক্তার হয়েও সে বিশ্বাস করেনি যে মিথিলা হারিয়ে গিয়েছে। সে ভেবেছিল মিথিলা বুঝি জ্ঞান হারিয়েছে হয়তো। সেদিন নিয়ানের কি যে পাগলামি! জীবনের এই প্রথম আমার ছেলেটাকে এভাবে কাঁদতে দেখেছিলাম। এরপর প্রায় 2 মাস হয়ে যাওয়ার পরেও নিয়ান স্বাভাবিক হতে পারেনি। ধীরে ধীরে আস্তে আস্তে রুয়ানের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। সেই দিনগুলো মনে পড়লে এখনও খারাপ লাগে। আমার লক্ষ্মী মেয়েটা হুট করে চিরতরে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে এই বাসায় সবাই এমনি মুখের উপর হাসি আনতো, শুধুমাত্র রুয়ানের জন্যই। আর আমার ছেলেটা একদম চুপচাপ হয়ে গিয়েছে, আর কোনো কিছুর বায়না ধরে না, গম্ভীর হয়ে গিয়েছে। ছেলেটাকে কত করে বললাম যে আমাদের শেষ বয়স এসে যাচ্ছে, একটা বিয়ে কর, কিন্তু ছেলেটা কিছুই বলে না। চুপচাপ রুয়ানের দিকে তাকিয়ে বুঝিয়ে দেয় যে তোমাদের জন্য বিয়ে করলেও আমার ছেলে মা পাবে না। বলতে বলতেই আমেনা আহমেদের চোখের কার্নিশ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমেনা আহমেদের কথা শুনে আরোহীরও চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আপুটার কপালে সুখ বুঝি বেশি সময়ের জন্য ধরা দেয়নি। খালার কথা শুনে বুঝলো মেয়েটা টানা 2 বছর একতরফা ভালোবেসে নিয়ান নামক মানুষটার পিছনে ঘুরঘুর করেছিল, যারও বিয়ের পর সব সুখ এসে ধরা দিল। তখনই হুট করে চলে যেতে হলো। আহা জীবন! আরোহীর হুট করে একটা ইচ্ছে হলো। সে ভাবলো সেদিন মেয়েটার বদলে যদি তার জীবন চলে যেত, অন্তত আজকের একটা অনেক সুখের সংসার হতো। একটা প্রাণের বিনিময়ে যদি আরেকটা দিতে পারত। সেদিন সারা দিনটাই মাটি মাটি মনে হলো আরোহীর। কোনো কিছুতেই মন বসেনি। রুয়ানের সাথেও আর হেসে খেলে কথা বলা হয়নি। রুয়ানকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেই বাধ্য ছেলের মতো ঘুমিয়ে পড়েছিল। এই ছেলেটাও হয়েছে একদম বুঝদার। হয়তো মা নেই, বাবা সবসময় কাছে থাকে না, তাই নিজে থেকেই বুঝদার হয়ে উঠেছিল। আরোহী জানলার কাছ থেকে এগিয়ে গিয়ে রুয়ানের পাশে বসলো। ঘুমন্ত ছেলেটার চেহারাতে কি যে মায়া! আরোহীর এই ছেলেটার জন্য ভীষণ মন পুড়ে। চাকরি নিয়ে এই বাসা থেকে চলে গেলে সবাই অনেক স্মরণে পড়বে। একটা অচেনা অজানা মেয়ের মুখের কথা বিশ্বাস করে এতদিন আপনের মতো রেখেছে, সেই কৃতজ্ঞতার ঋণ হয়তো কখনো শোধ করা হবে না। চাইলেও সেই ঋণের সমান শোধ হবে না। খালা আর আঙ্কেলকে বা কোনো মতেই মানিয়ে চলে যেতে পারবে, কিন্তু এই ছেলেটা
এই ছেলেটাকে ছাড়া সে কিভাবে নিজেকে একা মানিয়ে নিবে, কিন্তু এটাই যে নিয়তি, কষ্ট হলেও যে মেনে নিতেই হবে। মা! মাথায় কারো উষ্ণ ছোঁয়া পেয়ে কারো ডাক আরোই সম্বিত ফিরে পেল। সে দ্রুত চোখ তুলে তাকাতেই দেখল আমেনা আহমেদ দাঁড়িয়ে আছেন। তা দেখে সে নিজেও উঠে দাঁড়ালো। জি বলুন খালা। বলছি কি, তোমার যদি আপত্তি না থাকে তোমাকে নিয়ে একটু শপিংয়ে যেতাম। আরোহী ঝটপট রাজি হয়ে গেল। এটা আবার জিজ্ঞেস করতে হয় খালা? আমি আপনাদের বাড়িতেই আছি, আপনাকে না করি কিভাবে বলুন? না, এটা বলে আমাকে লজ্জিত করো না। কতবার বলেছি আমাকে তুমি খালা ডাকো, তাহলে আপনি ভেবো। তোমার ইচ্ছে থাকলে চলো, এখন রুহান ঘুমিয়ে আছে, চট করে গিয়ে চলে আসতে পারবো। আর উঠে গেলে রাহেলাকে ফোনে জানিয়ে দিতে বলেছি, তখন চলে আসবো। ততক্ষণ তোমার আঙ্কেল আছেন ঘরে। আরোহী রুহানের ব্যাপারেই প্রশ্ন করতে নিচ্ছিল, আর আমেনা আহমেদ ঝটপট তার সব প্রশ্নের উত্তর এক নাগাড়ে বলে দিতেই সে জানলো সে যেতে পারবে। এরপর দুইজনেই খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল কাছের একটা শপিং সেন্টারে। সেখানে গিয়ে আরোই ঘুরে ঘুরে আমেনা আহমেদকে এটা ওটা পছন্দ করে দিতেই তিনি সব প্যাক করে বিল পরিশোধ করে আরোহীর হাতে তুলে দিলেন। আরোহী ভ্রুকুচকে খালার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই তিনি হাসি মুখে বলে উঠলেন, এসব তোমার জন্যই মা। তোমার জন্য শপিং করব বললে আসতে চাইতে না, তাই এভাবে এনেছি তোমাকে। সব তোমার পছন্দের শাড়ি। আরোহী প্রথমে আপত্তি জানালেও পরে আমেনা আহমেদের জোড়াজড়িতে নিয়ে নিল। সে কৃতজ্ঞতা চোখে তাকালো। এখানে আসার পর খালাই নিজে থেকে দুইটা শাড়ি দিয়েছিল, সেগুলোই এক এক দিন এক একটা বদলে বদলে পড়ছিল। ইনাদের ঋণ হয়তো কখনো শোধ করতে পারবে না আরোহী। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আরোহী রুমের ব্যালকনিতে এসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। এই দুনিয়াদারি আর ভালো লাগছে না তার। দিন শেষে রাত আসলেই ওই মানুষটার কথা মনে আসতেই না চাইতেও চোখের কার্নিশ বেয়ে অশ্রু ঝরে পড়ে। ঠিক সে সময় বাসার নিচে একটা কালো গাড়ি এসে থামাতেই আরোই ভ্রু কুঁচকে তাকালো। সে রুমের ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, রাত 2টা। এত গভীর রাতে ইনি কে? মানুষটাকে বাসার দিকে এগিয়ে আসতে দেখে আরোই ভয় পেয়ে গেল। উপর থেকে বিদায় চেহারাটাও দেখা যাচ্ছে না ভালো মতো। এলোমেলো পায়ে মানুষটা বাসার দিকে পা বাড়ালো। ঠিক সে সময় বাসার কলিং বেলের শব্দ শোনা গেল। একবার বাজতেই আর কোনো শব্দ এলো না। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে বিদায় একবারের শব্দটাও কেউ শুনল না। আর ওই রুম থেকে বেরিয়ে ভয়ে ভয়ে সিঁড়ি কয়েক ধাপ পেরিয়ে নিচে নামতেই কট করে দরজা খুলে গেল। আর ওই ওখানেই জমে গেল। কেই নেই। ব্যালকনির এক কিনারে প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে আছে আরোহী। চুলগুলো এলোমেলো হয়ে বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। ক্ষণে ক্ষণে শীতল হাওয়া জানান দিচ্ছে আজ প্রচণ্ড ঠান্ডা পড়বে। আরোহী শীতের প্রকোপে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু এই মুহূর্তে ব্যালকনি ছেড়ে যেতে তার মোটেই ইচ্ছে করছে না। তার মলিন দৃষ্টি দূরের উক গাছের দিকে। সেখানে দুইটা পাখি কি সুন্দর করে একে অপরের সাথে সুখ দুঃখের গল্প করছে। এদের কিচিরমিচির ডাকে যেন সব অনুভব করতে পারছে আরোহী। এমন কোনো দৃশ্য চোখে পড়লেই আরোহীর চোখ ভিজে ওঠে। আরিয়ানের কথা মাঝে মাঝে বড্ড মনে পড়ে। কেমন আছে মানুষটা? হয়তো ভীষণ সুখে আছে নতুন বউকে নিয়ে। আচ্ছা, আরোহীর সাজানো সংসার স্নেহাকে আবার নতুন করে সাজিয়েছে। আরিয়ান আরোহীর সব অধিকার হয়তো স্নেহাকে দিয়ে দিয়েছে এতদিনে। আচ্ছা, আরিয়ান বাড়ি ফিরে আরোহীকে কি খোঁজেনি? আরোহীর মনে সাথে সাথে বার্তা এলো, খুঁজলে কি আর তুই এখানে আসিস এখন? আরোহী মানতে চাইল না কথাটা। তার মস্তিষ্ক বলে উঠল যে আরোহী তো একটা বাসায় পড়ে আছে সারাদিন। এত বড় শহরে তাকে খুঁজলেও বা পাবে কই? হয়তো একটু হলেও খুঁজবে, কিন্তু মন মানতে চাইল না। আরিয়ান একটু মন দিয়ে খুঁজলেই হয়তো আরোহীর নিশানা পেত। 1 বছরে কি আরোহীর প্রতি আরিয়ানের একটুও মায়া বসেনি? সেই মধুর দিনগুলো ভীষণ রকম স্মরণ করছে আরোহী। আজ তার শাশুড়ি লুৎফা বেগম যদি আমেনা আহমেদের মতো হতো, তাহলে হয়তো আরোহী আজ আগের জায়গায় সুখে থাকতো। কেন মানুষ এক একজন এক এক রকম হয়? সবাই ভালো হতে পারে না। সবাই একরকম ভালো হলে হয়তো এই নিষ্ঠুর দুনিয়াটা পাল্টে যেত। 2 মিনিট সময় নিত না। ভোর ফুটতে শুরু করেছে। চারিদিকে আস্তে আস্তে কোলাহল বাড়ছে। সকালে ভোর ফোটার সময় এই স্নিগ্ধ বাতাস গায়ে লাগলে ভীষণ ভালো লাগে। রাতে তেমন একটা ঘুম না হয় সকাল সকাল উঠে গোসল সেরে নিয়েছে।
লম্বা চুল বেয়ে বেয়ে পানি চুপসে চুপসে পড়ছে, পরনের শাড়ি কোমরের দিকে ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে আরোহীর খেয়াল নেই। পূর্ব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। দেখতে দেখতে চারিদিকে সূর্যের কিরণ তির্যকভাবে ছড়িয়ে পড়ল। আস্তে আস্তে নীরব রাস্তাটা কোলাহলে ভরে এলো। কেউ কেউ চাকরিতে যাচ্ছে, আবার কেউ কেউ বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে। এক একজনের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। আরোহী রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে সূর্যের দিকে তাকালো। ছোটবেলায় আশ্রমের খেলার সঙ্গীদের সাথে খেলতে খেলতে হঠাৎ আরোহীর একটা ইচ্ছে জাগতো। সে বলে উঠত, এই চল আমরা একটা খেলা করি, যে আমাদের মধ্যে কে কতক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। আরোহীর কথায় সবাই রাজি হতো। সূর্যের দিকে কিছুক্ষণ তাকাতেই সবার চোখ দিয়ে পানি পড়ে অনেকে চোখ বন্ধ করে ফেলতো। তেমন সময় খালা দৌড়ে এসে বলতো, এসব খেলা কে শিখিয়েছে? খালার কথায় সবাই আরোহীর দিকে ইশারা করলে তিনি আরোহীর পাশে এসে মাথায় একটা ছোট্ট চাপড় মেরে বলতো, এসব ভালো না, চোখ নষ্ট হয়ে যাবে। আরোহী তখন অবুঝের মতো বলে উঠত, খালা, চোখ দিয়ে পানি পড়লে ভালো লাগে আমার? নাক মুখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া সুন্দর না? তখন খালা আরোহীর কথায় তার দিকে তাকিয়ে থাকতো আর বলতো, একদিন বড় হয়ে এসব আর ভালো লাগবে না, সুন্দরের কথা আর মাথায়ও থাকবে না। আরোহী কিছু বুঝে উঠতে পারতো না তখন, শুধু অবুঝ দৃষ্টিতে খালার দিকে তাকিয়ে থাকতো। আরোহী আর বেশিক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারলো না। চোখ দিয়ে অশ্রু বেরিয়ে গেছে। সে দ্রুত চোখ বন্ধ করে ফেললো। এরপর আবার চোখ খুলতেই আশপাশ অন্য রকম লাগলো। আজ অনেক দিন পর সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলেই খালার কথাই সঠিক, একটা সময় পর সৌন্দর্যের আর কোনো মূল্য থাকে না। আসল তো কপাল। আরোহী রুমে এলো। আজ রুহান এলো না একবারও। কি জানি, হয়তো বাবাকে পেয়ে। এমনি এতদিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সোজা আরোহীর কাছে এসে তার কোলে উঠে যেত। আরোহী মুখ ধুয়ে ফ্রেশ করে খাবার খাইয়ে দিলেই খেত, কিন্তু আজ আসলো না। আরোহীর হঠাৎ খারাপ লাগা কাজ করতেই সে তাচ্ছিল্যে হাসলো। 2 দিনে একটু সুখ পেয়েছে বুঝি, একেবারের জন্য সুখটা নিজের হয়ে গেল সেটা ভাবলো কি করে? আরোহী তো পর। হয়তো রুহান তাকে 2 দিনের নিঃসন্তানের সুখটা পূর্ণ করেছিল, কিন্তু তা তো একেবারের জন্য নয়। আরোহী আর কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে রান্নাঘরের উদ্দেশ্যে সিঁড়ির ধাপে পা বাড়াতে নিতেই বিপরীত রুমের দরজার দিকে চোখ যেতেই কালকে রাতের ঘটনাটা মনে পড়ে গেল। কাল রাতে যখন মানুষটা এলোমেলো ক্লান্ত পায়ে দরজা খুলে বাসায় ঢুকে, তখন অন্ধকারের মাঝে আরোই ভালোভাবে মুখ দেখেনি। সে ভেবেই নিয়েছিল চোর। এক মুহূর্ত মাথায় আসেনি যে চোর কিভাবে ভদ্র পোশাকে গাড়ি নিয়ে আসবে। যখন একবার চোর উচ্চারণ করলো, ঠিক ওই সময়ে নিয়ানের দৃষ্টি আরোহীর দিকে পড়ল। অন্ধকার বিদায় কেউ কারো চেহারা তেমন একটা দেখেনি। মানুষটা ভ্রু কুঁচকে এগিয়ে এসে আরোহীকে প্রশ্ন ছুড়ল, কে আপনি? আরোহী। সে কোনো মতেই উচ্চারণ করলো। আরোহীর নাম শুনে নিয়ান নামক মানুষটা চমকালো না। হয়তো আমেনা আহমেদের কাছ থেকে শুনে চিনে নিয়েছে। আমি নিয়ান, চোর নয়। আরোহীর ভাবনার মধ্যেই নিয়ান নামক মানুষটা আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা সিঁড়ি বেয়ে চলে গেল। এদিকে আরোহী লজ্জায় মাথা নুয়ে ফেলল। শেষ পর্যন্ত বাড়ির ছেলেকে কিনা চোর বানিয়ে ফেলল। রাতের ঘটনাটা মনে করেই আরোহী হেসে দিল। কি এক লজ্জাকর পরিস্থিতি। আরিয়ানের দিন এখন শুরু হয় তিক্ততায় ঘেরা। আজও ব্যতিক্রম নয়। অ্যালার্মের কান ফাটা শব্দে কপাল কুঁচকে সে উঠে বসল। বসা অবস্থায় কিছু সময় 2 কান চেপে ধরল। প্রতিদিন মাথার পাশে অ্যালার্মের তীব্র ঝাঁঝালো শব্দে মাথা ব্যথা উঠে যায়, কিন্তু কিছুই করার নেই। স্নেহার সাথে এই অ্যালার্ম নিয়ে প্রতিদিন ঝগড়া হয়। মেয়েটা বিয়ের আগে ছিল একরকম, আর বিয়ের পর আরেক রকম হয়ে গেল। বিয়ের আগে এখানে বেড়াতে আসলে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আরোহীর আগে নাস্তা বানিয়ে ফেলতো, কিন্তু এখন আরিয়ানের অফিসের টাইম হয়ে গেলেও ঘুম থেকে ওঠে না। আরও অ্যালার্মের শব্দে বিরক্ত হয়ে বলে অ্যালার্মটা যাতে আরিয়ানের একদম পাশে রাখে, স্নেহার ঘুমে যাতে ডিস্টার্ব না হয়। আজও এর ব্যতিক্রম নয়। অথচ আরোহী থাকাকালীন আরিয়ানের কোনো দিন অ্যালার্মের প্রয়োজন পড়েনি। আরোহী সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে আরিয়ানের কাছে আধ ঘন্টা আগে এসে হাজির হতো। এরপর আস্তে আস্তে ডাকতো। সে জানতো আরিয়ানের মাইগ্রেন আছে, হুট করে বেশি আওয়াজ করে ডাকলে মাইগ্রেনের ব্যথা উঠতে পারে, তাই আস্তে আস্তে ডাকতো। কিন্তু এখন এসব অতীত। সময়ের সাথে সাথে সব বদলে গেছে।
এখন আরিয়ানের নিত্য সঙ্গী মাইগ্রেন। আরিয়ান মাথা ধরে উঠে দাঁড়ালো, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসেও স্নেহাকে ঘুমিয়ে দেখলো। আরিয়ান চুপচাপ তৈরি হয়ে বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে আসতেই দেখলো রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। আরিয়ান এগিয়ে গেল। রান্নাঘরে মাকে কাজ করতে দেখে একটা মলিন শ্বাস ফেললো। এখন এসব সবসময় চলে। স্নেহা বেলা 12টায় উঠে নাস্তা সেরে আবারও রুমে চলে যায়। সব কাজ লুৎফা বেগমকেই করতে হয়। এই বৃদ্ধ বয়সে এসব আর সহ্য করা যাচ্ছে না। এই অবস্থায় কাজ করতে তার শরীর সয় না। বেলা 12টা বাজতেই স্নেহা ঘুম ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসলো। কিছুক্ষণ থম মেরে বসে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ফ্রেশ হয়েই রান্নাঘরে পা বাড়ালো। রান্নাঘরে লুৎফা বেগম দুপুরের রান্না বসিয়েছেন। স্নেহাকে দেখে তড়িঘড়ি করে বলে উঠলেন, এভাবে চললে তো হবে না। তুমি এই বাড়ির বউ, এটা তোমারই সংসার, আর যেটার জন্য তোমাকে আনা। আশা করছি যে কথাগুলো বুঝাতে চাচ্ছি বুঝে নিয়েছো। লুৎফা বেগমের কথা শুনে স্নেহা মাছি তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়ালো। নাস্তার প্লেট হাতে নিয়ে রান্নাঘর ছাড়তে ছাড়তে বলল, ও খালা, আমি এই বাড়ির বউ হলে তুমি কি? আর এ সংসার আমার বলতে কি বোঝাতে চাচ্ছ? কাজ করতাম তাহলে সেদিক দিয়ে তোমার সব কাজ করা উচিত, কারণ এই সংসার তোমারও। আমাকে আরোই ভাবলে ভুল করবে। আর কি বললে জানো? আমাকে যেটার জন্য আনা মানেটা কি? আমি কি মেশিন নাকি? পড়াশোনা না করার জন্য ভুলভাল বলো, মানুষ আর মেশিন গুলিয়ে ফেলছো। রাতে রান্না বান্না শেষ করে আমার কাছে এসো, মানুষ আর মেশিনের মধ্যে তফাৎ বুঝিয়ে দেব। আশা করি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পেরেছ। বলেই হাই তুলে লুৎফা বেগমের জবাবের অপেক্ষা না করে নাস্তার প্লেট নিয়ে স্নেহা রান্নাঘরে ছেড়ে বেরিয়ে গেল। লুৎফা বেগম বোকা বনে গেলেন। এই মেয়ে তো এমন ছিল না, রূপ এমন উল্টো হয়ে গেল। কথার জালে তাকে ফাঁসিয়ে দিল। লুৎফা বেগম স্নেহার যাওয়ার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রান্নায় মনোযোগ দিলেন। এই মেয়ের রূপ বিয়ের আগে কত যে ভালো ছিল, কিন্তু বিয়ের পর পুরোই উল্টো। কিভাবে এত বড় ভুল করলো লুৎফা বেগম? স্নেহা খাওয়া শেষ করে প্লেটটা রান্নাঘরের বেসিনে রেখে মোবাইল নিয়ে বেরিয়ে গেল। লুৎফা বেগম সবজি কাটছিলেন। একবার স্নেহার রেখে যাওয়া প্লেটটার দিকে তাকিয়ে মলিন শ্বাস ফেলল। তার শরীর আর সইছে না এসব। আরোহী থাকতে রান্নাঘরে কোনোদিন পা দিতে হয়নি। সব কিছু সময় মতো তার জায়গায় চলে যেত। তবুও সে মেয়েটাকে কথা শোনাতো। এখন বড্ড আফসোস হচ্ছে তার। এত বছরের জীবনে মনে হচ্ছে এর চেয়ে বড় ভুল আর করেনি। দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। আরোহী সারাটা দিন রুয়ানকে নিয়েই কাটায়। রুয়ানের বাবা সারাদিন হাসপাতালেই থাকে। মাঝে মাঝে তো আসতে গভীর রাত হয়ে যায়। মানুষটার সাথে এর মধ্যে আর কোনো কথা হয়নি। আরোহীরও মানুষটার বাসায় থাকলে রুম থেকে বেরোয় না, কারণ তাদের পূর্ণ পরিবারের মাঝে আরোহীকে দেখলে মানুষটা বিরক্ত হয়। প্রায় সময় মানুষটা বাইরে বাইরেই থাকে। আরোহী রাতে ব্যালকনিতে প্রায় সময় কাটায় বলে দেখতে পায় মানুষটা গভীর রাতে এলোমেলো পায়ে বাসায় ঢুকে। আরোহী বুঝতে পারে মানুষটা হয়তো এখনও মিথিলা আপুকে ভুলতে পারেনি, হয়তো তাই ব্যস্ততার দিনগুলো পার করিয়ে দেয়। গভীর রাত। আজ রুয়ানের জ্বর ছিল অনেক। রুয়ানের বাবা 2 দিন ধরে শহরের বাইরে একটা সার্জারির জন্য নাকি গিয়েছে। এটা আমেনা আহমেদের কাছ থেকেই শুনেছিল আরোহী। বাইরে বিদায় রুয়ানের ব্যাপারটা আর বলা হয়নি। অবশ্য সারাদিন আরোহীর সেবায় রুয়ানের জ্বর এখন অনেকটা কমে গিয়েছে। রুয়ান বায়না ধরেছিল সে আজ আরোহীর সাথেই ঘুমাবে। জ্বরের ঘোরে ছেলেটা আজে বাজে বকছে, মাকে ডাকছে শুধু, তাই আরোহী নিজের কাছে রেখে দেয়। এতক্ষণ আমেনা আহমেদ ছিল। রুয়ান ঘুমিয়ে পড়ার পর আরোহী জোর করে পাঠিয়ে দিয়েছে উনাকে, কারণ বেশি রাত জাগলে উনিও অসুস্থ হয়ে পড়ে। রাতে রুয়ানের জ্বর আবার বাড়লে উনাকে ডাকতে বলে গিয়েছে। উনি এসে ফাঁকে ফাঁকে দেখে যাবে বলায় আরোহী রুমের দরজাটা খোলাই রাখলো। রাত জাগার অভ্যাস আরোহীর আছে। রুয়ানকে ঘুম পাড়িয়ে সে ব্যালকনিতে এসে দাঁড়ালো। কেন জানি রাতটাকে তার জানলার ধারে একবার না আসলে হয় না। রাতের আকাশ দেখতে হবেই হবে। অভ্যাসটা এখানে এসেই হয়েছে। বিয়ের পর ওই বাড়িতে থাকতে হয়নি। ওখানে থাকতে কোনো দিন মন দিয়ে রাতের অজস্র নক্ষত্রের আকাশ দেখা হয়নি, কিন্তু আশ্রমে থাকাকালীন প্রায় সময় জানলার ধারে এসে দেখত। আরিয়ানের সাথে বিয়ে হওয়ার পর আর কোনোদিন দেখা হয়নি। অবশ্য দেখবেই বা কী করে? ওখানে সারাদিন এটা ওটা করতে করতে রাত আসলেই ক্লান্তিতে চোখ বুজে আসতো। তাই তো এই 1 বছর আর দেখা হয়নি।
হঠাৎ কারোর গোঙানির শব্দে আরোহী বাইরে থেকে দৃষ্টি সরিয়ে দেখতে পেল রুয়ান ঘুমের ঘোরে হাত দিয়ে কাকে যেন খুঁজছে। আরোহী দ্রুত এগিয়ে গিয়ে দেখলো জ্বর আবার বেড়েছে। আরোহী দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলাই রেখেছে। আমেনা আহমেদকে ডাকার উদ্দেশ্যে এগিয়ে যেতে গিয়ে আবার পিছিয়ে আসলো। থাক না, মাত্রই তো গেল মানুষটা। সে নিজেই না হয় একটু গাটা মুছে দিক। তাই সে দ্রুত ওয়াশরুম থেকে পানি এনে রুয়ানের গা মুছে দিল। তাতেই রুয়ান একটু শান্ত হলো। সে আরোহীর এক হাত জড়িয়ে আবারও ঘুমিয়ে পড়ল। আরোহী পাশেই খাটের সাথে মাথা হেলান দিয়ে রুয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। গভীর রাত হওয়ায় তার নিজেরও ক্লান্ত লাগছে, গাটা ম্যাচম্যাচ করছে। আস্তে আস্তে বসা অবস্থায় চোখ বন্ধ করে ফেললো। আরেকটু রাত হতেই দরজা ঠোকা দেওয়ার শব্দ হলো। আরোহীর চোখ মাত্রই ঘুমে বুজে আসছে বলে আর চোখ খুলে দেখতে হলো না। ঘুমের ঘোরে দরজার সামনে থেকে আর যেতে ইচ্ছে হলো না। হয়তো আমেনা আহমেদ রুয়ানকে ঘুমিয়েছে কিনা জিজ্ঞেস করতে এসেছে। দরজা তো খোলাই আছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন কারো সারা শব্দ পেল না, তখন আরোহী আস্তে আস্তে চোখ খুলতেই নিয়ান নামক মানুষটাকে দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসলো। এই বাসায় আসার এই প্রথম বোধহয় উনি এই রুমে। আপনি? রুয়ানকে নিয়ে যেতে এসেছি, নিয়ানের সোজাসাপটা উত্তর। কিন্তু আরোহী কিছু বলতে নিতেই নিয়ানের কথাই থেমে গেল। এখন তো সে ঘুম বুঝতে পারবে না বলেই এগিয়ে এসে রুয়ানকে কোলে নিতে গিয়েই বুঝতে পারল রুয়ান তার এক হাত দিয়ে আরোহীর হাত আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে যেন আরোহীকে ছাড়লেই হারিয়ে যাবে। আরোহী তা বুঝতে পেরে কিছু বলতে নিতেই নিয়ান নিজেই এগিয়ে এসে রুয়ানের হাত ছাড়িয়ে নিয়ে কোলে নিয়ে ফেলল। আরোহীর মন খারাপ হলো। সে ভেবেছিল রুয়ানের হাত আঁকড়ে ধরা দেখে নিয়ান আর নিয়ে যাবে না, কিন্তু তবুও নিয়ে ফেলল। তার কেন যেন মনে হয় আরোহীর এই বাসায় থাকা মানুষটা অপছন্দ করে। কিন্তু কোনো মতেই একটা চাকরি পেলেই সে বেরিয়ে যাবে। আজ অনলাইনে একটা চাকরি দেখতে পেয়েছিল, কালই গিয়ে কথা বলবে। আরোহী মলিন শ্বাস ফেলল। নিয়ান বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে দরজা এখানে গিয়ে থেমে পিছন ফিরে আরোহীর দিকে তাকালো। সারাদিন অনেক করেছেন আর গভীর রাত পর্যন্ত অনেক সেবা দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। আরোহী খাটার দিকেই মন খারাপ করে তাকিয়েছিল। হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে দরজার দিকে দৃষ্টি দিতেই দেখল নিয়ান রুয়ানকে কোলে নিয়ে অবস্থায় দরজার এখানে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে কথাটা হয়তো বলেছে। আরোহী সেদিকে তাকাতেই রুয়ান চোখ ফিরিয়ে নিল। এই বাসায় এতদিনে মনে হয় এই প্রথম মানুষটা তার দিকে তাকিয়েছে। রুয়ান এখানে থাকলে আপনি হয়তো আর ঘুমাতেন না, এত রাত জাগবেন না, ঘুমিয়ে পড়ুন বলেই নিয়ান বেরিয়ে গেল। আরোহী সেদিকে তাকিয়ে রইল। যাক, মানুষটাকে যতটা খারাপ মনে করেছে উনি অতটাও খারাপ নয় হয়তো। পরের দিন আরোহী গুজগাছ হয়ে আমেনা আহমেদের কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে গেল চাকরির উদ্দেশ্যে। মূলত চাকরিটা বড়সড় নয়, এটা একটা বড় শপিং মলে সেলসম্যানের কাজ। তবুও আরোহীর চাই যথাস্থানে পৌঁছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সার্টিফিকেট দেখাতেই ওনারা আরোহীকে বিনা শর্তে চাকরিটা দিয়ে দিল। চাকরিটা পেতেই আরোহী আগে শুকরিয়া আদায় করে নিল। যাক, এত মানুষের ভিড়ে ভালো মানুষও তো অর্ধেক আছেন, না হলে আজ এত দ্রুত চাকরিটা পাওয়া আরোহী কোনো কালেই ভাবেনি। পরের দিন থেকে জয়েন করার কথা। আরোহী ভাবল বাসায় গিয়ে আমেনা আহমেদকে বলে আরেকটা ছোটখাটো ঘরে সে উঠবে। বাসা ঠিক করেই আশ্রমের খালার সাথে কথা বলবে। বাসায় ওঠার কথা মাঝে আরেকটা নতুন চিন্তার উদয় হলো। তার কাছে তো এখন কোনো টাকা নেই, বাসায় উঠবে কি করে? অন্তত 1 মাস গেলেই টাকা পাবে, তখনই তো বাসায় সব গুছিয়ে নিতে পারবে। আরোহীর মন খারাপ হলো। আরও 1 মাস কি ওই বাড়িতে বোঝা হয়ে পড়ে থাকতে হবে? অবশ্য ওনারা অনেক ভালো মনের মানুষ। আরোহীর উপর একবারও বিরক্ত হয়নি, উল্টে আরোহী অন্য বাসায় ওঠার কথা বললে বিরক্ত হয়। কিন্তু এখন যাই হয়ে যাক না কেন, আরোহীর বাসাটা থেকে চলে আসা উচিত। আরোহীর অসময়ে ইনারা না থাকলে আজ আরোহী কোথায় থাকতো তা সে নিজেও ভেবে পায় না। ইনারা তাকে এতদিন বিনা কারণে বিনা স্বার্থে রেখেছে, তাতেই আরোহী ঋণী। আজকাল নিজের আপনজনরা খবর নেয় না, অথচ ইনারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইনারা। ইনাদের ঋণ হয়তো কখনো শোধ হবে না। আরোহী গাড়িতে বসে আছে। লাল সিগন্যাল পড়েছে। এই একটা সিগন্যালেই সব গাড়ি থেমে আছে। হয়তো এমন কোনো সিগন্যাল জীবনে এসেও জীবনকে
চিরতরে থামিয়ে দিয়ে যায়। শুধু এটাই পার্থক্য যে এই সিগন্যালের পর সবুজ সিগন্যাল আসে। লাল সিগন্যালে দাঁড়িয়ে থামা চুপচাপ গাড়িগুলো হঠাৎই চলতে শুরু করে। আর জীবনে এই লাল সিগন্যালের পর সবুজ সিগন্যালের মতো আর কোনো সুযোগ আসে না। জীবন এত বৈচিত্র্যময়। আরিয়ান গাড়ির ভেতর বসে আছে। দীর্ঘক্ষণ যাবৎ লাল সিগন্যাল। ঢাকা শহরের এই বিষয়টা তার মোটেও পছন্দ নয়। আধ ঘন্টার রাস্তা যেতে 1 ঘন্টা পেরিয়ে যায়। এটা এখন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে ব্যস্ত শহরের কোলাহল ধ্বনি। আরিয়ান বিরক্ত দৃষ্টিতে জানলার কাঁচ গলিয়ে বাইরে দৃষ্টি দিল। আচমকা দৃষ্টি আটকে গেল বিপরীত পাশের একটা গাড়ির দিকে। গাড়ির ভেতর মলিন চেহারায় অধিকারিণী সেই মেয়ের দিকে দৃষ্টি আটকে রইল। দীর্ঘ কতদিন পর আরিয়ান মনে করার চেষ্টা করলো। প্রায় 1 মাস পর সেই চিরচেনা মুখটি দেখতে পাচ্ছে। খুব পরিচিত সেই মুখ। জানলার বাইরে মলিন দৃষ্টি দিয়ে আছে আরোহী। বুকের কোথাও জানি তীক্ষ্ণ ব্যথা অনুভব হচ্ছে আরিয়ানের। তার দৃষ্টি এখনো ওই গাড়িটার দিকে। আরোহী মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। আরিয়ানের বুক কাঁপছে। আরোহীকে একটু ছুঁয়ে দেওয়ার জেদ চেপেছে মনে। যদি পারত। এমন কেন লাগছে তার? আরু আরু করে আপন মনেই বিড়বিড় করে উঠল আরিয়ান। নিজেকে পাগল প্রায় মনে হচ্ছে। কতদিন পর এই চেহারাটা দেখার জন্য কত ছটপটি না করেছিল এতদিনে বুঝতে পারল আরিয়ান যে এই মেয়েটির মধ্যেই তার সব তৃষ্ণা। আরিয়ান মাঝ রাস্তাতেই গাড়ি থেকে নেমে পড়ল। তার গন্তব্য বিপরীত পাশের গাড়িটি। সে গাড়িটির দিকে এগিয়ে যেতে নিতেই তার বুক ধড়ফড় করে উঠল। বুকের কোথাও অস্থির অস্থির লাগছে। আরিয়ান কাঁপা কাঁপা পায়ে কয়েক কদম পা বাড়াতেই ঠিক সে সময় লাল সিগন্যালের বদলে সবুজ সিগন্যাল জ্বলে উঠল। সব গাড়ি হুড়মুড়িয়ে চলে যাচ্ছে। আরিয়ান আর পা বাড়াতে পারল না। অন্য গাড়িগুলোর সাথে সাথে আরোহীর গাড়িটাও চোখের পলকেই চলে গেল। আরিয়ান দ্রুত গাড়িতে উঠতেই আরোহীর ওই গাড়িটা নিমিষের মধ্যেই মিলিয়ে গেল। সে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল। আরোহীকে আবারও হারিয়ে ফেলল সে। না, আমি ঠিকই খুঁজে নিব। আমার আরু এখানেই আছে। আপন মনেই বিড়বিড় করে বলে উঠল আরিয়ান। বাসায় ফিরেই আরোহী রুম থেকে বেরিয়ে রুয়ানকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। আমেনা আহমেদ কড়াইতে কি যেন ভাজছিলেন। আরোহীর অস্বস্তি অনুভব করতে পেরে চুলোর কড়াইয়ে ঢাকনা দিয়ে হাসি মুখে আরোহীর দিকে ফিরল। তোর ইচ্ছে পূর্ণ হয়েছে। আরোহী হেসে আমেনা আহমেদকে জড়িয়ে ধরল। আজ তার খুশির দিন। হোক না কোনো ছোটোখাটো চাকরি, তবুও একটা চাকরি তো। সে তো আরামসে জীবন কাটিয়ে দিতে পারবে। আমেনা আহমেদও মনে মনে শুকরিয়া আদায় করল। অবশেষে মেয়েটার মুখে রাজ্যের খুশি দেখা গেল। জয়েন কখন? কাল বলেই আরোহী আমেনা আহমেদের দিকে তাকিয়ে উসকুস করতে লাগলো। তা দেখে আমেনা আহমেদ আরোহীর মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিল। কি কিছু বলবি মা? বলছি কি খালা, এইবার তো চাকরি পেয়ে গিয়েছি। তো সেটা দিয়েই তো আমি জীবন কাটিয়ে দিতে পারবো। বলছি কি, যদি আরেকটা বাসায়। আরোহী মিনমিনিয়ে বলে উঠল। এসব কি বলিস? জীবন কাটিয়ে দিবি মানে কি? তোর জীবন তো এখনো পড়ে আছে। আর আরেকটা বাসা বলতে? এটা কি তোর বাসা নয়? কিন্তু কোনো কিন্তু নয়। তুই আমাকে খালা ডেকেছিস তো? মন থেকে ডাকলে এই কথা বলতি না। আরোহী কিভাবে বুঝাবে ভেবে পাচ্ছে না। এই মানুষটা তাকে বেশি ভালোবাসে, সেটা বুঝতে পারছে, কিন্তু এভাবে এমন একটা মেয়েকে নিজের ঘরে আশ্রয় দিচ্ছে। খালা, তুমি বুঝতে পারছো না। আমার আরেকটা বাসায় যাওয়া দরকার, অন্তত নিজের জন্য হলেও। তোমরা আমাকে মেয়ের মতো করেই বিনা স্বার্থে অনেক করেছো, সেজন্য আমি আজীবন ঋণী থাকবো। কিন্তু তাই বলে সুযোগকে সবসময় ব্যবহার করব। আরোহীর কথায় আমেনা আহমেদ কিছু সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর মাথা উঁচু করে আরোহীর দিকে তাকিয়ে বলে উঠলেন, আচ্ছা, বিকেলে গিয়ে আমরা একসাথে বাড়ি দেখে আসবো, ঠিক আছে? বলেই তিনি সবজি কাটতে নিতে নিতেই আরোহী আগ বাড়িয়ে নিয়ে নিল। বিকেলে আরোহী আর আমেনা আহমেদ দুইজনে গিয়ে একটা বাসা দেখে আসলো। মূলত আমেনা আহমেদ নিজেই আরোহীকে সেই বাসায় নিয়ে গিয়েছিল। বাসার মালিক আমেনা আহমেদের পরিচিত, তাই বিনা কথায় আরোহীকে বাসা ভাড়া দিয়েছে। কিন্তু অন্যরা আরোহী একা মেয়ে মানুষ থাকবে বলতেই সোজা মুখের উপর না করে দিয়েছিল। তাই আমেনা আহমেদ নিজের পরিচিত বাসায় নিয়ে গিয়েছিল। বাসা বলতে 2টা ছোট্ট রুম, তা দিয়ে আরোহী ভালোভাবেই চলে যাবে। আমেনা আহমেদ 1 মাসের বাসা ভাড়া অগ্রিম দিয়ে এসেছিল। আর কিছু টুকটাক জিনিসও কিনে রেখে এসে
বাসার পথে রওনা দিল। আরিয়ান আজ সারাদিন রুমের দরজা আটকে চুপচাপ বসে আছে। তার অস্থির অস্থির লাগছে। আরোহীকে পায়ে ঠেলে বড্ড বড় ভুল করে ফেলেছে সে। এই জীবনে প্রথম আরোহীর প্রতি তার সব অনুভূতি এসেছিল, কিন্তু সেই মেয়েটিকেই মায়ের কথায় দূরে সরিয়ে দিয়েছিল। কিভাবে আবার ফিরে পাবে তাকে? গভীর নিস্তব্ধ রাত, চারিদিকে নিস্তব্ধতা ঘিরে ধরেছে। আরোহী ব্যালকনিতে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তার খোলা এলোমেলো লম্বা চুলগুলো ক্ষণে ক্ষণে হাওয়ায় উড়ছে। কপালের উপর অবাধ্য চুলগুলো এসে লুটোপুটি খাচ্ছে। আরোহী সরাতে ইচ্ছে করলো না। পরনের শাড়ির আঁচল দমকা হাওয়ায় এলোমেলোভাবে উঠছে। আরোহীর দৃষ্টি শান্ত। নিয়ানের আজ বাড়ি ফিরতে বেশ রাত হলো। অবশ্য রাত হয়েছে না, সে নিজেই করেছে। তার ডিউটি অনেক আগেই শেষ হয়ে যায়। মাঝে মাঝেই দেরি হয়, কিন্তু সে প্রতিদিনই মা বাবাকে বুঝ দেয় যে ডিউটি ছিল। মূলত সে রাস্তার ধারে ব্রিজে দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে রয়। সেই ব্রিজটা মিথিলার প্রিয় ছিল। মাঝে মাঝে গভীর রাতে সে বায়না ধরত যেন তাকে ওই ব্রিজের ধারে নিয়ে যায়, আর তারা দুজন একাকী সময় সে ব্রিজে কাটাতে পারে। মিথিলা কান পেতে শান্ত নদীর পানির কুলকুল শব্দ উপভোগ করত, সাথে জোর করে নিয়ানকে শোনাতো, কিন্তু নিয়ানের কোনো কালেই পছন্দ ছিল না। মিথিলা চলে যাওয়ার পরে নিয়ানও মন দিয়ে শোনে। কোনো কালেই এই জায়গাটা তার পছন্দ ছিল না, কিন্তু মিথিলা চলে যাওয়ার পর সে এই জায়গার মায়ায় গভীরভাবে জড়িয়ে পড়েছে। বাসার কাছে এসে নিয়ানের গাড়ি থামতেই সে গাড়ি থেকে নেমে পড়ল। বাসার দিকে পা বাড়াতে নিতেই উপরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অন্যমনস্ক আরোহীর দিকে চোখ পড়ল। নিয়ান নিজেই ভাবনার মশগুল হলো। এত রাত জেগে মেয়েটা, সে মলিন শ্বাস ফেলল। এই পৃথিবীতে এক একজনের কষ্টের প্রকাশ এক এক রকম। নিয়ান এক পলক আরোহীর দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। আরোহী নতুন বাসাতে উঠল আজ বেশ কয়েকদিন হলো। বাসায় ওঠার প্রথম দিনই আশ্রমে গিয়ে খোঁজ নিল। খালা অসুস্থ ছিল বিদায় এখন আর আগের মতো দায়িত্ব পালন করতে পারতো না। তবুও নিজের অসুস্থতা লুকিয়ে বাচ্চাগুলোকে দায়িত্ব পালন করার যথাসম্ভব চেষ্টা করত। আরোহী সেদিন প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল যে খালা ভালো নেই, উনি অসুস্থ। আরোহী জিজ্ঞেস করাতে খালা ব্যাপারটা লুকাতে চেয়েছিল, কিন্তু পারল না। আরোহী খালাকে নিজের সাথে নিয়ে আসতে চাইলে তিনি বাচ্চাগুলোকে কে দেখবে বলে আপত্তি জানালো। সে ওই আশ্রমের 18-র পর বেরিয়ে যাওয়া একটা মেয়েকেই রেখে দিল বাচ্চাগুলোর দেখাশোনার জন্য। আরোহী মেয়েটির মধ্যে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। যখন আরোহীর 18-র পর আশ্রমে থাকার দিন শেষ হয়েছিল, তখন সে আশ্রম থেকে বেরিয়ে দিশেহারা হয়ে পড়েছিল যে কোথায় যাবে, কি করবে। ঠিক সে সময় একজন তার পাশে দাঁড়াতেই সে যাচাই বাছাই না করে সুযোগটা লুফে দিয়েছিল। কিন্তু এই মেয়েটা কই যাবে? আরোহী মেয়েটার দিকে তাকিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে তাকিয়ে আসলো, কারণ মেয়েটিও বাইরের দুনিয়ার সাথে পরিচিত না। এই শহরে চাকরির জন্য অনেক দৌড়াতে হয়। মেয়েটি আরোহীর কথায় এক বাক্যতে রাজি হয়ে গিয়েছিল। আরোহী নিজেও ছুটির দিনে খালাকে সাথে নিয়ে বাচ্চাগুলোর সাথে সময় কাটায়। কেটে গেল আরও কয়েকদিন। আশ্রমের খালা এখন আরোহীর সাথেই থাকে। আরোহী দিনটি চাকরি করেই কাটিয়ে দেয়। সব মিলিয়ে ভালোই যাচ্ছে দিন, কিন্তু সারাদিনের ব্যস্ততা শেষে রাত হলেই কোথাও যেন কাটার মতো বিধে। এর মাঝে ওই দিনের পর আমেনা আহমেদ আর আসেনি বা খোঁজ নেয়নি, হয়তো অনুশোচনার দগ্ধ হচ্ছে। আরোহী বাসায় ওঠার পর প্রায় দিন আমেনা আহমেদ রুয়ানকে সাথে নিয়ে আসতো। মাঝে মাঝে আরোহীর সাথে দেখা হতো, আবার মাঝে মাঝে হতো না। সেদিন এক সপ্তাহের মাথায় আমেনা আহমেদ আরোহীকে যেতে বললেন। মিথিলার মৃত্যুবার্ষিকী ছিল আর রুয়ানের জন্মবার্ষিকী। আরোহী বিনা বাধায় গেল। নিয়ানও ঘরেই ছিল। আরোহীকে দেখে নিয়ানের ভাবমূর্তি পরিবর্তন হলো। সে হয়তো আরোহীকে আশা করেনি। আরোহীর হুট করে সবাইকে অন্যরকম মনে হলো। আমেনা আহমেদ কিছু বলার আগেই নিয়ান আরোহীকে ডেকে নিয়ে গেল। এতদিন এই প্রথম নিয়ানের রুমে, তাও বা সে নিজেই ডেকে এনেছে। আরোহীর কিছুই বোধগম্য হলো না। তার ভাবনার মাঝেই নিয়ান বলে উঠল, আমি সোজাসাপটা কথা বলি, আপনাকে ডেকে আনার কারণও হচ্ছে এটা। আরোহী চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বুঝে উঠতে পারল না যে কি বলবে। হঠাৎ এমন আচরণ সবার। জি বলুন। আরোহীর সম্মতি পেয়ে নিয়ান আরোহীর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মা বাবা চাচ্ছেন আমি যেন আপনাকে বিয়ে করি, অন্তত রুহানের জন্য হলেও। আরোহী চমকে নিয়ানের দিকে তাকালো।
সবার এতক্ষণ অন্যরকম আচরণের মানে বুঝে উঠতে পারল সে। আরোহী কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আসার পথে ড্রয়িং রুমে কাউকে দেখেনি বিদায়, আর কাউকে বলে আসেনি, সোজা বেরিয়ে গেল। রাতে খালা অনেক করে আরোহীর কাছ থেকে জিজ্ঞেস করার চেষ্টা করেছে যে কি হয়েছে। এত এত খুশি হয়ে গিয়েছিল, কিন্তু দুপুরের আগেই উঠ করে চলে এসেছে, এসে কথাও বলছে না। আর উনায় না পেয়ে তিনি আড়ালে গিয়ে আমেনা আহমেদের কাছে কল লাগালেন। মাঝে মাঝে আমেনা আহমেদ আরোহীকে দেখতে আসতো, তখন আরোহী চাকরিতে থাকতো বিদায় বাকি সময় আমেনা আহমেদ আরোহীর আসার অপেক্ষা করতেন। এই সময়টাতে আমেনা আহমেদের সাথে তার গল্প গুজব করে কাটাতো বলে আমেনা আহমেদের সাথে তারও একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। কিছু সময় পর খালা আবারও এলো। আরোহী খালার অস্তিত্ব বুঝে পেছনে ফিরল। তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও খালা, ইদানিং খালার শরীরটা ভালো যাচ্ছে না। এই 1 মাস চাকরির টাকা আর কয়েকদিন গড়ালেই দিবে, আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই 1 মাস আমেনা আহমেদই সব টুকটাক নিয়ে এসেছে, তা দিয়েই আরোহীরা ভালো মতো চলে যাচ্ছে। এই মানুষটা না থাকলে এই 1 মাস কিভাবে চলতো আরোহী ভেবে পায় না। আরোহী ভাবনায় ডুবে গেল। কারো আলতো পরশে পেছনে ফিরে দেখলো খালা তার একদম কাছে দাঁড়িয়ে আছে। কিছু বলবে খালা? ওষুধ খেয়ে নিও, আমার একটা আবদার রাখবি আরু? খালার কণ্ঠস্বর মলিন শোনালো। আরোহী খালার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মানুষটাকে এখন আর আগের মতো হাসি খুশি দেখায় না। সেদিন আরোহী জোর করে ডাক্তারের কাছে পাঠিয়েছিল। আরোহী নিজেও যেতে চেয়েছিল, কিন্তু খালা একাই চলে গিয়েছিল। আর আরোহী চাকরিতে। সেদিনের পর থেকেই খালার মুখ থেকে হাসি সরে গিয়েছিল। আরোহী বুঝে উঠতে পারে না, হুট করে মানুষটা ভীষণ অসুস্থ মনে হয়। মাথায় আবারও কারো স্পর্শে আরোহী ভাবনা থেকে বেরিয়ে এলো। সে তাকিয়ে দেখলো খালা তার দিকে তাকিয়ে আছে। ইদানিং কথায় কথায় বেশি অন্যমনস্ক হয়ে পড়ছে আরোহী। সে হেসে খালার উদ্দেশ্যে বলে উঠল, তুমি এভাবে বলছো কেন খালা? অবশ্যই রাখবো, তুমি বলো। তুই বিয়েটা করে নে মা। আরোহী শান্ত রইল, প্রত্যুত্তরে কোনো জবাব দিল না। তোর জীবন এখনো পড়ে রয়েছে মা, আমি আর কয়েকদিনই বা বাঁচবো। মানুষের সুখের জন্য হলেও একটা নিজের মানুষ থাকা দরকার, যাকে দিন শেষে সব কিছু বলা যায়। একদিন হয়তো আফসোসও করবি। এই যে তুই রাত্রে এভাবে থাকিস, সেটা আমার ভালো লাগে না রে। যদি আমি না থাকি তুই আরও একা হয়ে পড়বি। আর আমেনা মানুষটা ভালো, যা শুনেছি নিয়ান ছেলেটাও ভালো। নিয়ানের সাথে সাথে তোর একটা সুন্দর জীবন পাবি, তুই একটা পূর্ণ পরিবার পাবি, আফসোস রইবে না আর। হয়তো তোর এই দুঃখগুলো ওই পরিবারে গিয়ে সুখ হয়ে পূর্ণ পাবে। আমি চাই তুই একটা সুন্দর ভবিষ্যৎ পাস। আরোহী জানে খালা তার নিজেরই কথা ব্যাখ্যা করেছে। হয়তো এই বয়সে এসে নিজের একটা কাছের মানুষের অভাবে দগ্ধ হচ্ছে। আরোহী মলিন শ্বাস ফেলে জানলার বাইরে ব্যস্ত শহরের দিকে দৃষ্টি দিল। আরোহী আজ চাকরিতে গেল না। সে পাশাপাশি একটা কলেজ স্নাতকে অ্যাডমিশন নিয়েছে। 1 বছর আগে উচ্চ মাধ্যমিক দিয়েছিল বিধায় বেশি বেগ পোয়াতে হয়নি। কলেজ থেকে বের হতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। সে দ্রুত পায়ে রাস্তার দিকে গাড়ির উদ্দেশ্যে এগিয়ে যেতেই ঝুপঝুপ করে বৃষ্টি নামলো। সে দ্রুত দৌড়ে যাত্রী চাউনির দিকে এগিয়ে যেতে যেতেই প্রায় ভিজে গেল। পরনের সাদা রঙের কুর্তিটা ভিজে ভিজে অবস্থায় কাহিল, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। কোনো গাড়িও দাঁড়াচ্ছে না। চারিদিকে আস্তে আস্তে আরও অন্ধকার ঘনিয়ে আসতেই আরোহী ওড়না দিয়ে নিজেকে যথাসম্ভব আবৃত করে নিল। ঠান্ডা লাগছে বড্ড, উঠে আসুন। কারো চেনা কণ্ঠস্বর শুনতেই আরোহী সামনের দিকে তাকিয়ে দেখতে পেল রাস্তার বিপরীত পাশে নিয়ান গাড়ি থেকে ছাতা নিয়ে বের হচ্ছে। নিয়ানকে এক মুহূর্তে মোটেও আশা করেনি সে, দীর্ঘ 1 মাস পর দেখছে। নিয়ান আরেকবার বলতেই আরোহী গাড়ির উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই নিয়ান ইশারা দিয়ে ওখানেই দাঁড়াতে বলল। আরোহী দাঁড়িয়ে রইল। নিয়ান রাস্তায় এসে আশেপাশে গাড়ি আসছে কিনা দেখে ছাতা নিয়ে আরোহীর সামনে এসে দাঁড়ালো। চলুন। আরোহী এক পলক নিয়ানের দিকে তাকিয়ে ছাতার ভেতরে আসতেই নিয়ান হাঁটা ধরল। আরোহীর কানে তখন খালার কথাই বাজছে যে নিয়ানের কাছ থেকে তোর একটা সুন্দর জীবন পাবি। নিয়ান আরোহীকে পাশের সিটে বসতে বলতেই আরোহী গাড়িতে উঠে পড়ল। নিয়ান আরোহী সিটের বাইরে থেকে দরজা বন্ধ করে ঘুরে নিজের ড্রাইভিং সিটে এসে বসলো। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, দুঃখিত, আসলে ওই দিনের ব্যাপারটার জন্য আমি মা বাবার দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম। ওনারা আপনি না হলেও
অন্য কোনো মেয়ের সাথে আমার জীবন আবদ্ধ করতে বাধ্য করত। তাই আমি ভেবেছিলাম আপনার জীবনেও তো অনেক কষ্ট, তাই আপনার কথা বলতেই রাজি হয়েছিলাম। আর হয়তো বাইরের কোনো মেয়ে আমার রুয়ানের অত যত্ন করতো না, কিন্তু আপনি প্রথম থেকে রুয়ানকে একদম নিজের মতো করে যত্ন করেছেন। যেদিন রাতে রুয়ানের জ্বর ছিল সেদিন দেখেছিলাম আপনার পাশে পানির গামলা, সেদিনই বুঝে গিয়েছিলাম যে আপনি আমার রুয়ানের জন্য একদম পারফেক্ট। তাই এরপরে মায়ের কথা শুনে রুয়ানের চিন্তা করে আর না করতে পারিনি, কিন্তু আমি ভুল করেছিলাম। সেদিনের ঘটনাটা ভুলে যান। আরোহী বাইরের থেকে দৃষ্টি সরিয়ে নিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাতেই নিয়ান পুনরায় কথাটা বলার সাহস পেয়ে গেল। আপনি কি রুয়ানের মা হতে পারবেন? হ্যাঁ পারবো। রুয়ান আমার অপূর্ণ জীবনের পূর্ণতা। মুচকি হেসে সামনের দিকে তাকিয়ে বলে উঠল, আরোহী, সপ্তাহে 3 দিন আপনাকে ওই ব্রিজে নিয়ে যাব, কিন্তু বাকি 3 দিন মিথিলার মানে আমি একাই। আমি আপনাকে মিথি আপুকে ভুলতে বলবো না। কেউ কারো প্রথম ভালোবাসা ভুলতে পারে না, আমিও বাধ্য করব না। আমার জন্য রুয়ানই যথেষ্ট। কিন্তু আপনি যখন 3 দিন আমাকে দিবেন বলছেন, তাহলে না করি কিভাবে? বলেই হাসলো আরোহী। কেটে গেল কয়েক বছর। আরোহী রুহানকে স্কুল থেকে নিয়ে সোজা হাসপাতালে চলে এসেছে। নিয়ান বলেছিল আজ কোথায় জানি ঘুরতে নিয়ে যাবে, আর আরোহীকে রুহানকে নিয়ে স্কুলের গেটে দাঁড়াতে বলেছিল। কিন্তু সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, নিয়ানের আসার কোনো খবর নেই। তাই আরোহীর আর অপেক্ষা সহ্য হলো না। সে রুহানকে নিয়ে সোজা হাসপাতালে এসে পৌঁছাচ্ছে। আরোহীর কল পেয়ে নিয়ান তড়িঘড়ি করে কেবিন ছেড়ে বেরিয়ে আসলো। দুঃখিত দুঃখিত রুহি, দেরি হয়ে গেল। আরোহী কিছু না বলে মুখ ঘুরিয়ে নিতেই নিয়ানের পেছনে কেউ একজনকে নার্সের সাথে তর্ক করতে দেখে থমকে গেল। বাবা, রাগ করছো তুমি? নিয়ানের কথা শুনে রুয়ানও মুখ ফিরিয়ে নিতেই নিয়ান হেসেই আরোহীর সাথে তাকাতেই আরোহীকে তার পেছনে তাকিয়ে থাকতে দেখে সেও পেছন ফিরল। এই যে ডাক্তার, আরিয়ান অগোছল ভাবে নিয়ানের দিকে তাকিয়ে নার্সকে ইশারা করে বলতেই নার্স এসে বাধা দিল। দেখুন, স্যারের ডিউটি শেষ, আর আপনি টাকা না দিয়ে এখানে এত উন্নত চিকিৎসার আশা করতে পারেন না। আরিয়ান অগোছলভাবে আশেপাশে তাকিয়ে নিয়ানকে হাত জোড় করল। নিয়ান কিছু বলে ওঠার আগেই আরিয়ানের দৃষ্টি আরোহীর দিকে পড়তেই সে থমকে গেল। আরোহী রুয়ানকে কাছে টেনে নিল। আরিয়ানের দৃষ্টি অগোছালো। আরোহী এতক্ষণে যা বুঝার বুঝে নিয়েছে। সে নিয়ানের দিকে তাকিয়ে বলে উঠল, আজকে না হয় ঘুরতে না যাই, আপনি ওনার মায়ের চিকিৎসা শুরু করুন। আরোহী কথাটা বলে থামতেই আরিয়ান আরোহীর আর একটু এগিয়ে আসলো। এসেই আরোহীর পায়ের কাছে বসে পড়ল। আরোহী সরে যেতে নিতেই আরিয়ান পা জড়িয়ে ধরে বলে উঠল, আমাকে মাফ করে দিও। তুমি যাওয়ার পর আমি একটা দিনও ভালো ছিলাম না। স্নেহা 1 বছর পেরাতেই আমাকে ধোকা দিয়ে বাসার সম্পদ নিয়ে চলে গিয়েছে। শেষ পর্যন্ত মা আর ভালো ছিল না। মা অসুস্থ হয়ে পড়ার পর সব কিছু বলেছে আমাকে। আমাকে ক্ষমা করো। আরোহী জবাব দেওয়ার মতো ভাষা পেল না। উঠুন, আপনার মায়ের চিকিৎসা সুষ্ঠুভাবেই হবে, চিন্তা করবেন না। নিয়ান আরোহীর কাছ থেকে আর কিছু জিজ্ঞেস করলো না। সে আরোহীকে ভালোভাবে বাসায় যেতে বলে আরিয়ানের মায়ের চিকিৎসার উদ্দেশ্যে পা বাড়ালো। আরোহী পেছন থেকে ডেকে বলে উঠল, একটু ওনার মাকে দেখে আসি। নিয়ান হ্যাঁসূচক মাথা নাড়াতেই আরোহী এগিয়ে গেল। লুৎফা বেগমকে চেনাই যাচ্ছে না। কি শক্তপোক্ত শরীরের মহিলা, একদম জীর্ণশীর্ণ হয়ে গেল। লুৎফা বেগম বাইরেই তাকিয়েছিলেন। আরিয়ানের ডাক শুনে ফিরতেই আরোহীকে দেখে কাঁপা কাঁপা হাতে ইশারা করে কিছু বলতে লাগলো, কিন্তু শোনা গেল না। ওনার আওয়াজ বাইরে এলো না। শুধু এতটুকুই বোঝা যাচ্ছে উনি হয়তো আরোহীর কাছ থেকে মাপ চাইছেন। আমার স্বামী নিয়ানের হাতেই আপনার মায়ের চিকিৎসা সঁপে দিলাম। আশা করি আল্লাহ চাইলে সব ভালোই ভালোই হবে। আরোহী আরিয়ানের উদ্দেশ্যে কথাগুলো বলে শেষবারের মতো এক পলক তাকিয়ে রুয়ানকে নিয়ে ক্যাবিন ছেড়ে বেরিয়ে গেল। আরোহী একটা মলিন শ্বাস ফেলল। তার কাঁচের মতো স্বচ্ছ সংসারটাকে শেষ করে দেওয়ার আফসোস হচ্ছে লুৎফা বেগমের, কিন্তু এখন আর আফসোস করে কী লাভ? কাঁচ যেমন দেখতে সুন্দর পরিশুদ্ধ, তেমন ভাঙলে আর জোড়া লাগানো যায় না। লাগলেও সেটাতে স্পষ্ট একটা দাগ বসে রয়, আর আগের মতো স্বচ্ছ হয় না। আরিয়ান পেছন থেকেই আরোহীর দিকে তাকিয়ে আছে। আরোহীর মতো একটা মেয়েকে কাছে পেয়েও হারিয়ে তার নিজেকে সবচেয়ে পরাজিত মনে হচ্ছে। এ জীবন আর কিছুই রইল না। বিধাতা কাউকে ছাড় দেয় না। দেরি হলেও যার যার কর্মফল সে ভোগ করে, আর দুঃখের পরই সুখ আসে। আরোহীর সুখ এখন নিয়ান। সৃষ্টিকর্তা কাউকেই হয়তো নিরাশ করেন না। ধৈর্য ধরলেই হয়তো ফল পাওয়া যায়।